প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। তাহলে আজকে আমরা পড়ব নবম অধ্যায়ের জাতক। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও আমরা জাতক অধ্যায় থেকে দুটি ক্লাস করেছি। একটি হচ্ছে শশক জাতক, আর একটি ক্লাস হচ্ছে জাতকের পরিচিতি এবং সংখ্যা বিভিন্ন বিষয়ের উপরে। তো আজকে আমাদের তৃতীয় যেই বিষয়টির উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কপোত জাতক। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে কপোত জাতক। তোমরা খাতা কলম বের করো এবং লিখো। কপোত জাতক। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো, এখানে আমি একটি উদ্দীপক লিখেছি তোমাদের জন্য। আগে আমরা উদ্দীপকটি দেখব এখানে কি লেখা আছে, তারপরে আমাদের বুঝতে হবে এটি কোন জাতকের উপরে উদ্দীপকটি লেখা হয়েছে। যদিও আমি তোমাদের আগেই বলেছি আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কপোত জাতক। তাহলে আমরা একটু পড়ে দেখি উদ্দীপকে কি আছে। একদিন এক ধনী লোকের বাড়িতে অনেক মাছ মাংস রান্না হচ্ছিল। তখন বাইরে থেকে একটি কাক তা দেখতে পায়। এদিকে পাচক যখন রান্না শুরু করলো, চারিদিকে সুগন্ধ বের হতে লাগলো। তখন ওই কাকটি লোভ সামলাতে না পেরে হাঁড়ির ওপর ঝাঁঝরিতে বসতেই ঝাঁঝরিটা মাটিতে পড়ে গেলে পাচক তা শুনতে পায়, অর্থাৎ ঝাঁঝরির ঝনঝন শব্দ। আর সাথে সাথে কাকটিকে ধরে পাচক পালকগুলো তুলে আদা নুন মেখে দিল, তার শরীরে আদা নুন মেখে দিল। তারপর কাক যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। এই হচ্ছে আমাদের উদ্দীপকটি। এখন এই উদ্দীপকটি পরে বুঝতে হবে তোমাদের পাঠ্য বইয়ের কোন জাতকের সাথে এটি মিল রয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, এর আগেও আমি বলেছি এটি কপোত জাতক। তাহলে আমি বলবো কপোত জাতকে কি আছে। কপোত জাতকে হচ্ছে পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বারাণসীর লোকেরা পাখিদের সেবা করত এবং বোধিসত্ত্ব তখন পায়রারূপে জন্মগ্রহণ করে। অর্থাৎ বারাণসীর লোকেরা পুণ্য কামনায় তারা পাখিদের সেবা শুশ্রূষা করত। বোধিসত্ত্ব প্রতিদিন খাবারের খোঁজে বের হতো। তো এক দুর্বিসন্ধি কাক ছিল যে প্রতিদিন দেখতো যে বোধিসত্ত্ব কোথায় যাচ্ছে, যখন ফিরে আসে, কোথায় থাকে। হ্যাঁ, এরপরে তার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। তখন সে চিন্তা করলো, আমি যদি এই পায়রার সঙ্গী হতে পারি তাহলে আমার আর খাবার দাবারের অভাব হবে না। তখন সে কি করলো, যখনই পায়রা বের হয় খাবারের খোঁজে সে তার পিছন পিছন বের হতে লাগলো। তখন পায়রা তাকে জিজ্ঞেস করলো কাককে যে আপনি আমার পিছন পিছন কেন অনুকরণ করেন, আমার পিছনে কেন ধাওয়া করছেন? তখন কাক বলল যে আপনার চলাচল আমার খুবই ভালো লাগে, যার দরুন আমি আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। তখন সে কি করলো, পায়রার সাথে পায়রাকে, অর্থাৎ যেখানে রাখা হতো, যে শ্রেষ্ঠীর বাড়িতে পায়রার জন্য একটি ঝুড়ি ঝুলিয়ে রাখা হয়েছিল, কাকও পায়রার পিছনে পিছনে গিয়ে সেখানে উপস্থিত হলো। আর শ্রেষ্ঠীর বাড়িতে যে রান্নাবান্না করত সে দেখে তা কাকের জন্য একটি খাঁচা ঝুলিয়ে দিল। এভাবে বেশ কয়েকদিন যেতে লাগলো। কিছুদিন পরে একদিন ওই ধনবান শ্রেষ্ঠীর বাড়িতে অনেক মাছ মাংস রান্না হচ্ছিল। কেমন, এই যে যার কথা এখানে বলা হয়েছে উদ্দীপকে। হ্যাঁ, তো কাক তা দেখে আর থাকতে পারলো না। তখন সে চিন্তা করলো, না, আজকে তো শ্রেষ্ঠীর বাড়িতে অনেক মাছ মাংস রান্না হচ্ছে, আজকে বরঞ্চ আমি বাইরে না যাই, আমি অসুস্থতার ভান করে পড়ে থাকি। তখন সে কি করলো, বোধিসত্ত্বকে বলল যে আজকে আপনি যান, আমি আজকে যাব না, আমার শরীর ভালো নয়। তখন কিন্তু বোধিসত্ত্ব তার দুষ্ট মনের চিন্তাধারা কিছুটা হলেও সে বুঝতে পেরে
কাককে সাবধান করে বলল যে এমন কোনো কাজ করতে যেও না যাতে পরবর্তীতে তোমাকে দুঃখে পড়তে হবে। এই বলে সে বেরিয়ে চলে গেল। এদিকে পাচক যখন রান্না করছিল, রান্নাঘর থেকে সুগন্ধি বের হয়ে আসছিল। খাবারের গন্ধে আর কাক লোভ সামলাতে পারল না। তখন সে কি করলো, রান্নাঘরের ভিতরে গিয়ে হাঁড়ির মধ্যে বসতেই ঝাঁঝরিটা পড়ে গেল। আর অমনি ঝাঁঝরি ঝনঝন শব্দে পাচক দৌড়ে এসে দেখে কাককে। তখন সে কাককে ধরে ফেললো এবং তার গায়ে আদা নুন মেখে তাকে তার পালকগুলো ছিঁড়ে আদা নুন মাখিয়ে দিল। আর কাক ওখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। ঠিক যখন বিকালবেলা হলো তখনই পায়রা উড়ে এসে দেখে কাকের এই অবস্থা। তখন সে একটি গাথা আবৃত্তি করল যে উপকারী বন্ধুর কথা স্বেচ্ছাচারীরা সহজে শোনে না। তো আমি বলবো এই হচ্ছে গল্পের মূল কথা, অর্থাৎ ভালো কেউ উপদেশ দিলে যদি তা কেউ গ্রহণ না করে তাহলে কিন্তু ফলটি খারাপই হয়। তো আজকে আমাদের এই বিষয় হচ্ছে এই জাতকের মূল উদ্দেশ্য কিংবা মূল কথা। তাহলে আমি এই উদ্দীপকের উপরে আমি কিছু প্রশ্ন করব, তোমাদের প্রশ্নগুলো লিখো এবং এগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ক প্রশ্নে বোধিসত্ত্ব প্রতিটি জন্মে কিরূপ কর্ম সম্পাদন করত? তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো যে বোধিসত্ত্ব প্রতিটি জন্মে কিরূপ কর্ম সম্পাদন করত? আমরা জানি বুদ্ধের অতীতকালের যে জন্ম, এগুলো কিন্তু বোধিসত্ত্বেরই অতীত জন্মের কাহিনীগুলোকে বলা হয় জাতক। তাহলে বোধিসত্ত্ব যে অতীত জন্মে যে কর্মগুলো করতেন অবশ্যই তিনি কুশল কর্ম সম্পাদন করতেন। তাহলে বলতে হবে বোধিসত্ত্ব প্রতিটি জন্মে কিরূপ কর্ম সম্পাদন করত, অর্থাৎ বোধিসত্ত্ব প্রতিটি জন্মে কুশল কর্ম সম্পাদন করত। এভাবে তোমরা উত্তরটি দিতে পারো। খ নং প্রশ্নের উত্তর, খ কাক পাচকের হাতে ধরা পড়ার কারণ বুঝিয়ে বলো। অর্থাৎ কাক যে পাচকের হাতে ধরা পড়লো, কেন ধরা পড়লো? কাক তার লোভ সামলাতে না পেরে তার দুর্বিসন্ধি দুষ্ট চিন্তার জন্য সে পাচকের হাতে ধরা পড়লো, যার দরুন তাকে কি হলো, মৃত্যুমুখে পতিত হতে হলো, অর্থাৎ মৃত্যুবরণ করতে হলো। তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু, তাই তো? এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে দেবে। এখন গ নং প্রশ্নের যে উত্তরটি, আমি এটা মুছে লিখছি, তোমরা এটা ভালো করে দেখো। গ নাম্বারে বলা হয়েছে শেষে কাকের অবস্থা দেখে বোধিসত্ত্ব
বোধিসত্ত্ব যে মন্তব্য করেছেন, যে মন্তব্য করেছেন তা ব্যাখ্যা কর। তাহলে বোধিসত্ত্ব কাকের এই অবস্থা দেখে কি মন্তব্য করেছিলেন? আমি একটু আগেই বলেছিলাম যে বোধিসত্ত্ব যখন ফিরে এসে দেখলো কাক মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছে, তখন সে বলল যে উপকারী বন্ধুর কথা স্বেচ্ছাচারীরা শোনে না। অর্থাৎ ভালো কিছু বলতে গেলে যখন কারো মনে সেই চেতনাটি যখন জাগ্রত না হয় যে কেন তাকে তার বন্ধু এই জিনিসটি মানা করছে, তখন তাকে বিপদে পড়তে হয়। ঠিক এই জিনিসটি কথার মধ্যে বোঝানো হয়েছে। অর্থাৎ বোধিসত্ত্ব মন্তব্য করেছিলেন যে স্বেচ্ছাচারীরা কখনো উপকারী বন্ধুর কথা শুনতে চায় না, তারা বুঝতে পারে না তাদের পরিণতি কি হতে পারে। তাহলে আমাদের অবশ্যই উচিত, কেউ যখন আমাদের কোনো উপকার করতে চায়, আমরা ভালো করে সেটা আমাদের বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে চিন্তা করব, কেন মানা করা হচ্ছে, আসলে কি কোনো কিছু ঘটতে চলেছে। এই বুদ্ধি, এই চেতনা যেন আমাদের মনে জাগ্রত হয়, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তা না হলে আমরা কখনো বিপদের সম্মুখীন যে হতে চলেছি এই জিনিসটা আমরা বুঝতে পারবো না, যদি না আমাদের বিবেক বিবেচনা থাকে। এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে ঘ নাম্বার। উক্ত জাতক থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা কি শিক্ষা পাই বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। অর্থাৎ উক্ত জাতক থেকে আমরা কি শিক্ষা পাই? তোমরা নিশ্চয়ই দেখেছো যে লোভে পড়ে কাকের যে অবস্থা হলো, যে পরিণতি হলো, তাহলে কি লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করতে নেই যে যার জন্য আমাদের প্রাণহানি ঘটতে পারে। তাহলে আমি বলবো, ঠিক কাক যেরকম তার দুর্বিসন্ধি চিন্তার দ্বারা লোভে পড়ে মৃত্যুমুখে পতিত হলো, এই জিনিসটি যেন আমাদের মনে কখনো না হয়। আমাদের চিন্তা চেতনা বিবেক যেন সবসময় সচেষ্ট থাকে। এই চিন্তা আমাদের করতে হবে, কুশল চেতনা আনতে হবে মনের মধ্যে, যেন কোনো খারাপ চিন্তাধারা না থাকে। অর্থাৎ কেউ ভালো কিছু করতে গেলে চাইলে আমরা তাদের কথা সবসময় মেনে চলব এবং ভালো চিন্তাধারার মানুষ হওয়ার চেষ্টা করব। এই গল্পের মূল উদ্দেশ্য কিন্তু এটি, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো আজকে এই কপট জাতক দ্বারা আমাদের এই শিক্ষাটি দেয় যে লোভের বশবর্তী হয়ে কখনো কোনো কাজ করতে নেই যেখানে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে বাসায় পড়বে, লিখবে এবং জাতকের যতগুলো আমরা জাতক দেখলাম, অর্থাৎ শশক জাতক, কপট জাতক, যা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং সংখ্যা, এগুলো ভালো করে পড়বে, যেন জাতক অধ্যায় থেকে কোনো প্রশ্ন লেখার সময় তোমরা যেন আনসার করতে পারো। তাহলে আমি বলবো, আজকে আমার ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য আমার উপদেশ এটাই থাকবে, ভালো করে পড়বে, সুস্থ সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি তোমাদেরকে আজকে আমার ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।